পুলিশ ফাইল। যে নাটু মালিক কেন মারা গেল, কি করে মারা গেল বলবো, কিন্তু নাটু মালিক মারা যাওয়ার এই ঘটনাটা আজকের আমাদের এই পর্বের মূল বিষয় নয়। আজকের এই পর্বের প্রধান বিষয় হলো তার মৃত্যুর পরবর্তী কাহিনী, যা বড়ই বেদনাদায়ক, বড়ই মর্মান্তিক, আর সেটাই আজ আমরা দেখাবো। দোয়েল মালিক নাটু মালিকের স্ত্রী, জবা মালিক নাটু মালিকের বড় বৌদি, বরদা কুমার মালিকের স্ত্রী, রমা মালিক বোচা মালিকের স্ত্রী, নাটু মালিকের ভাইয়ের বউ, মিনতি দোয়েলের মা। নে মা, একটু খেয়ে নে, সারাটা দিন পেটে কিছু পড়েনি, খেয়ে নে মা। আমার গলা দিয়ে কিছু নামবে না মা। তা বললে কি হয় মা, না খেলে যে শরীর খারাপ করবে, তোকে তো এখন শক্ত হতে হবে। শরীর মা, ও যে এত তাড়াতাড়ি এভাবে আমাকে ভাসিয়ে দিয়ে চলে যাবে আমি কখনো ভাবতেও পারিনি মা। কি করবি বল, সবই তোর কপাল মা। কিন্তু তুই এখন শক্ত হ মা, বাচ্চা দুটোকে মানুষ করতে হবে। আমি একা কি করে ওদেরকে মানুষ করবো মা গো? দুঃ, একা বলছিস কেন? তোর যা ভাসুর দেওর সবাই তো আছে, এত চিন্তা করিস না মা। কি জানি কি হবে, ওর অসুখের পেছনে তো সমস্ত জমানো পয়সা খরচ হয়ে গেছে মা গো। আমি একা কি করে সব সামলাবো? এসব নিয়ে তুই ভাবিস না, তোর দাদা দিদিরাও তো আছে, সব জেনে তোকে কি ওরা ফেলে দেবে? হ্যাঁ, এখন সবার ভরসাতেই তো আমাকে থাকতে হবে। কোথা থেকে কি যে হয়ে গেল। এত ভেঙে পড়িস না মা, শক্ত হ, শক্ত হ মা। দুটো বাচ্চাকে তো মানুষ করতে হবে বল। শক্ত হওয়ার চেষ্টা তো করছি মা, কিন্তু পারছি কই? পারতেই হবে, কাল তো আমি চলে যাব, তোকে তো একা সব সামাল দিতে হবে মা। না 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 গো, না মা গো, মা মা তুমি আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেও না মা গো। আমি একা কি করে সব সামলাবো মা? কিন্তু মা তুমি থাকো আমার কাছে, তাহলে আমি শক্ত হতে পারবো মা গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোদের সঙ্গে থেকে যাব, কিন্তু এখন একটু খেয়ে নে মা, খেয়ে নে মা, খেয়ে নে মা। দীর্ঘ অসুস্থতার জন্য মারা যায় নাটু মালিক। অসহায় হয়ে পড়ে তার স্ত্রী দোয়েল দুটো সন্তান নিয়ে। সম্বল মাত্র দুটো ঘর, আর তার সঙ্গে লাগোয়া সামান্য কিছু জমি। আর এখান থেকেই শুরু হয় নাটু মালিকের বিধবা স্ত্রী দোয়েলের জীবনের কঠিন লড়াই, লড়াই ঘোরতর বাস্তবের সাথে, যা অকল্পনীয় বেদনাদায়ক। বৌমা, হ্যাঁ হ্যাঁ দাদা বলুন, কিছু বলবেন? হ্যাঁ, না হলে সাত সকালে আসবো কেন? হ্যাঁ বলুন না। বলছিলাম কি, এই বাড়িটা আর জমিটা যা বললাম তাই করবি না, তাহলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই দেখ
তোর ওই বাচ্চাগুলোর আর তোর কি ব্যবস্থা করি আমি। ছাড়বি না না? ঠিক আছে, আমিও দেখে নেব, আমিও দেখে নেব। হ্যাঁ, শোনো, তুমি একটু সাবধানে থাকবে আর বাচ্চাদের দিকে একটু নজর দিও। হ্যাঁ গো হ্যাঁ, ওদের নিয়ে তুমি অত চিন্তা করো না তো, তুমি সাবধানে থেকো। আমার তো যত চিন্তা তোমাকে নিয়ে। ঠিক মতন খাওয়া দাওয়া করো, ওখানে একা থাকবে তুমি। চললি? হ্যাঁ দাদা। কবে ফিরবি? এই 3-4 মাস হবে। ও দাদা, ওকে আর বাচ্চাদের একটু দেখিস। আরে বাবা, তুই বলবি তবে ওদের আমি দেখবো। হ্যাঁ, যাই মা, তুমি ঘর থেকে আমার শাড়িটা এনে দাও না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। দাঁড়াও দিদি, আর এই কটা কাপড় আছে, একটু কেচে নি। কেচে নে? মহারানী এলেন বলে সারাদিন উনি কল আঁকলে বসে থাকবেন। আমাদের কি আর কোনো কাজ নেই? সারাদিন দাঁড়িয়ে থাকবো? কিন্তু তোমরা তো এই তো সবে এলে। তাতে কি হয়েছে? সরে যা বলছি, আমার কাজ আছে। আরে তোমরা এইভাবে বলছো কেন? আমিও তো বাড়িতে গিয়ে কাজ করব। তুই কি করবি সেটা তোর ব্যাপার। সর বলছি এখান থেকে। আর আর এই কটা কাপড় আছে দিদি, এই একটু কেচে নে। নেকুচি করেছে তোর কাপড়ের। ওঠ, সর বলছি এখান থেকে। ওঠ ওঠ ওঠ, সর বলছি, সরে যা। দিদি তোমরা আমার সাথে এরকম করছো কেন? বেশ করেছি, আরো করব। এই তো সবে শুরু। ঠিক বলেছো বড়দি, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। এবারে হাড়ে হাড়ে টের পাবে না বলার ফল। ও বুঝতে পেরেছি, এই সমস্ত কিছু জমি আর বাড়ির জন্য। দিদি তোমরাও? হ্যাঁ আমরাও। এই বেরো, বেরো এখান থেকে, যা। এই দূর হ চোখের সামনে থেকে। নাটুটা মরলো, আর এটার যে কেন মরণ হয় না কে জানে। দেখো দেখো বড়দি, কেমন তোমার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে। এই আমার দিকে এমন করে চেয়ে আছিস কেন রে? চোখ দুটো একবারে গেলে দেবো। যা, যা, ভাগ এখান থেকে, যা যা, ভাগ। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? আরে বলবি তো কি হয়েছে? আরে বল। কিছু না। কিছু না? তাহলে তুই অমন করে ঘরে দৌড়ে এলি? তুই তো গেলি কাপড় কাচতে। কাপড় পড়লে কি করে? মাথাটা কেমন ঘুরে গেল দিদি। ওঠ ওঠ। একে রে, তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে শরীরটা ভালো লাগছে না। আর তুই এই হ্যাঁ গো, এবার তুমি কি করবে? ও তো তোমার কথা গায়েই মারছে না। মাগবে মাগবে, ঈদ মাগবে। আদিও না, এমন টাইপ দেবো না, দেখবে এই বাড়ি জমি ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আমি আর রমা আজ অবশ্যকে খুব করে দিয়েছি। এইটা প্রত্যেকদিন করতে হবে, বুঝেছো? তাহলে দেখবে। তোমা, আমার তো কিছুই মাথায় আসছে না, এভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, ওদের ভরসাতেই তো ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোনো মতে বেঁচে আছি, কিন্তু তা বলে রোজ রোজই এক অশান্তি যে আর সহ্য হয় না মা। কিন্তু কি করবি বলতো মা? উপায় কি আছে? মা, ওরা যে কখনো আমার সাথে এরকম ব্যবহার করবে, এভাবে এতটা বদলে যাবে, আমি তো কখনো ভাবতেই পারিনি গো। তাও তাও তো শুধু ওই সামান্য একটা জমির জন্য। তা তো তুমি জানোই না গো মা, দিনের পর দিন ওরা তোমার জামাইয়ের থেকে কিভাবে টাকা পয়সা চুষে নিয়েছে। আজ যেহেতু তোমাদের জামাই নেই, তাই জন্য ওদের আসল রূপগুলো বেরিয়ে আসছে। যাক, যা খুশি হয়
আর বাড়িটুকুই তো আছে বলো, এটুকু ওরা যদি কেড়ে নেয় আমার ছেলে মেয়ে দুটোর কি হবে বলো তো মা? কিন্তু কি করবি তুই? ভাবছি আর মুখ বুজে সবকিছু সহ্য করব না। তাহলে এবার রুখে দাঁড়াতে হবে, নইলে ওরা ঠিক একদিন সবকিছু কেড়ে নেবে। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমি কালই যাব ওর দাদার কাছে, গিয়ে সামনাসামনি জিজ্ঞেস করব যে কেন ওরা এই সমস্ত করছে। এত বলাবলির কি আছে? হ্যাঁ, এত বলাবলির কি আছে? আমার বাপের সম্পত্তি আর তুমি ভোগ করবে? কেন দাদা, আপনাদের মধ্যে তো আগেই সমস্ত কিছু ভাগাভাগি হয়ে গিয়েছিল, তাহলে আজ এগুলো চাইছেন কেন? চাইছি ওই নাটু মারা গেছে বলে। তুমি পরের মেয়ে হয়ে গোষ্ঠী শুদ্ধ আমার বাপের সম্পত্তি ভোগ করবে, সেটা তো আমি হতে দিতে পারি না। ও, আমি এখন পরের বাড়ির মেয়ে হয়ে গেলাম? তা না তো কি, ও তো ঠিকই বলেছে। থাক না, তুই তোর গোষ্ঠী শুদ্ধ নিয়ে থাক, তবে একটা ঘরে থাক, বাকিগুলো সব ছেড়ে দে। কেন দিদি, কেন ছাড়বো? এ আমার স্বামীর সম্পত্তি, এতে আমার অধিকার, আমার ছেলে মেয়েদের অধিকার। আর এই অধিকার আমি ছাড়বো কেন? এই অধিকার দেখাচ্ছিস? হ্যাঁ, তুই আমাকে অধিকার দেখাচ্ছিস? চিনিস তুই আমায়? আগে চিনতাম না, কিন্তু এখন খুব ভালো করে চিনে গেছি। আগে তো ভালো মানুষের মুখোশ পড়েছিলেন, এখন আমার মা দাদারা শিখিয়ে দিয়ে গেছে, নইলে এত সাহস হয় কি করে? আরে আবার মুড়ি টুড়ি আনতে গেলি কেন? কি যে বলিস দাদা, শুধু চা দেওয়া যায়? আর তাছাড়া এসব তো তোদেরই দেওয়া রে। আরে দূর পাগলি, এভাবে কথা বলছিস কেন? বোন বিপদে পড়লে দাদা দিদিরাই তো সাহায্য করবে। তা যা বলেছিস, তোরা আমার জন্য যা করছিস, সারা জীবনেও বোধহয় আমি এর ঋণ শোধ করতে পারবো না রে। ও মা, ঋণের আবার কি আছে রে? তুই না একদম ওইসব মনে করবি না। আচ্ছা, তোর যদি মনে হয় তাহলে তোর ছেলে যখন বড় হবে তখন না হয় ঋণ শোধ করে দিস। আচ্ছা থাক থাক, এখন এসব কথা থাক। আচ্ছা ওদিকের কি খবর বলতো? একটু ঠান্ডা হলো নাকি সেই আগের মতো তোকে জ্বালাচ্ছে? ওদের কথা আর বলিস না, তোর বোনের জীবনটা তো একবারে অতিষ্ঠ করে তুলেছে, আর ওই জায়গাটার জন্য তো ওরা পেছনেই পড়ে রয়েছে। সত্যি এতদিন ভাবতাম ওরা খুব ভালো, আর এখন দেখছি ওরা সব কটা কালসাপ। দেখেছিস সব কটা মিলে কিরকম মিটিং করছে? মিটিং না বর্দি, বলো আমাদের গোষ্ঠী উদ্ধার করছে। ওদের আশকারাতেই তো এত সাহস বেড়েছে। তা যা বলেছো। জানিস আজ সকালে আমাদের দরজার সামনে এসে কত বড় বড় কথা বলে, কিনা এখানে ওর অধিকার আছে। সে কি গো বর্দি, দাদা ছিল না? তোমরা কিছু বলো নে? বলেনি আবার, দাদা তো রেগেই আগুন। বলে কিনা সাপ শকুন। কি বলছো, এত বড় কথা? তার বলছি কি, দাঁড়াও, আজ তোমার দেওর আসুক, সব ওকে বলে ওকে জব্দ করো। চল চল, ওদের গোষ্ঠীর এই আলোচনা দেখে আমাদের আর লাভ নেই, গাপিতে জ্বলে ওঠে। চল। হ্যাঁ ঠিক করেছিস, তুই বেখানে ছাড়বি? দেখ দোয়েল, নরম হলে না ওরা কিন্তু পেয়ে বসবে। তুই একদম ছাড়বি না, তারপর দেখি ওরা কি করতে পারে তোকে। কি আর করবে, ঝগড়া অশান্তি করবে, এছাড়া তো আর কিছু করার নেই ওদের। হ্যাঁ, এবার যদি বাড়াবাড়ি করে না, সোজা পঞ্চায়েতে গিয়ে সব জানিয়ে আসবো। ঠিক বলেছিস। ও দাঁড়া, ভালো কথা, এনে মোবাইলটা ধর। মোবাইল? হ্যাঁ, তোর বোনপো কিনে দিয়েছে। খোকন বলল যে মাসির একটা মোবাইলের খুব দরকার। আর শোন, এই মোবাইলের মধ্যে না সবার নম্বর সেভ করা আছে, তুই কিন্তু ফোন করিস। হ্যাঁ কিন্তু বুঝেছি, ও নিয়ে তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। প্রতি মাসে খোকন ওতে টাকা ভরে দেবে। আর শোন, যখন যখন দরকার হবে তখন কিন্তু ফোন করবি, একদম ভুলবি না কিন্তু। এটা একটা ভালো কাজ করেছে খোকন, এটা তোর সত্যিই খুব দরকার। নে রে দোয়েল, এটা তুই তোর কাছে রাখ। মা দাদা, এবার আমাদের উঠতে হবে, চলো। খুব পেরেছিস তুই, খুব পেরেছিস। এটা কি তোর বাপের ধান? আরে ছোটনের গলা না? হ্যাঁ তাই তো, কিন্তু এভাবে কাঁদছে কেন? চল চল দেখি কি হলো। করবো না, আমি জোরে করবো। কে বাঁচাস? এই, তুমি যাও যাও এখান থেকে, আমাদের বাড়ির ব্যাপারে তুমি একদম থাকবে না, বলে দিলাম। যাও।
এ কি করছো দিদি তুমি? এটা কি করছো? আমি ভুল করেছি, ও তো কিছু করেনি, ও তো ছোট বাচ্চা। তোমার কি শরীরে মায়া দয়া নেই? কাকে কি বলছিস দোয়েল? ওনাদের শরীরে কি কোনো মায়া মমতা আছে? তাহলে কি তোর সঙ্গে এরকম ব্যবহার করতো? এই তোমরা কিন্তু আমার বাড়ি বয়ে এসে আমাকে অপমান করছো। অপমান বোধার কথা আছে নাকি? যদি থাকতো তাহলে ওই অসহায় মেয়েটা আর অতটুকু বাচ্চার উপরে এভাবে আপনারা অত্যাচার করতে পারতেন না। খুব তো বড় বড় বুকনি বলছো। তো এতই যদি তোমার বোনের প্রতি তোমার দরদ থাকে, যাও না ওকে নিয়ে তোমার ঘরেতে যাও। নিয়ে যেতাম তো, উপায় থাকলে ঠিক নিয়ে যেতাম, তাহলে অন্তত একটু শান্তিতে বাঁচতে পারতো। হ্যাঁ, আর ওনারাও শান্তি পেত, সম্পত্তিটা ভালো করে ভোগ করতে পারত। বিয়ের সময় কত পীড়িত দেখিয়েছিল, আর এখন দেখ বিষ দাঁত নখ সব বেরিয়ে পড়েছে। দোয়েল, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ওদেরকে এখান থেকে চলে যেতে বল, নইলে কিন্তু আজকে একটা হুলুস থুলুস বাজিয়ে ফেলবো। চল চল দোয়েল, এদের মুখ দেখাও পাপ। চল চল, চলি বাচ্চাকে এরকম করে মারে, এরা মানুষ নাকি? চল আসুক আসুক, আজকে তোদের দেখাবো মজা, কিভাবে তোদের পিঠে ছাল তুলতে হয় তোদের দেখাবো, দেখিস। ডাক, দেখেছি। সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই, কিন্তু কতদিন? কি গো বর্দি, মহারানীর খবর কি? কি জানি, আপত্তি তো কিছুতেই বিদায় হচ্ছে না। যা বলেছো, এত জ্বালাচ্ছি তবুও নড়চড় নেই কোনো। ইচ্ছে করে সব কটাকে গলা টিপে মেরে ফেলি। ঠিক বলেছো, এত জ্বালানোর পরেও কিরকম পড়ে আছে দেখো। ভেবেছিলাম এতেই কাজ হবে, কিন্তু এখন দেখছি অন্য দাওয়াই দিতে হবে। হ্যাঁ বর্দি, এখন অন্য কিছুই ভাবতে হবে। আবার বেশি কিছু করতে গেলে যদি গ্রামের লোকজন ওর দিকে কথা বলে। কি ভাবছো দিদি? ভাবছি এবার আর হাতে নয়, এবারে ভাতে মারতে হবে। মানে? ঘেটু মালিক মারা যায়, অর্থাৎ দোলনের হাজবেন্ড, তখন তার 2টি বাচ্চা। দোলন মালিকের শ্বশুর বাড়িতে তার একটি শোবার ঘর, পাশে একটু জায়গা, সামান্য একটু রান্নাঘর থাকে। সে সেইটা নিয়ে এই দুরবস্থার মধ্য দিয়ে তার 2টো ছেলেকে মানুষ করবার চেষ্টা করে। কিন্তু তার 2 ভাসুরের স্ত্রী, ভাসুর 2জন হচ্ছেন মনোরঞ্জন মালিক, সুকুমার মালিক। এদের 2 স্ত্রী, তারা তাকে সেই জায়গা থেকে উৎখাত করবার জন্য, সম্পত্তিটাকে গ্রাস করবার জন্য প্রতিনিয়ত তার উপর নির্যাতন চালায়। কখনো মারধর করে, কখনো ঘরে তালা দেয়, কখনো ঘাট ধরে বার করে দেয়, কখনো ছেলেরা খাচ্ছে থালা ফেলে দেয়, ইত্যাদি ইত্যাদি করতে থাকে। মা, ও মা, কি বলছিস? মা ভাতটা তাড়াতাড়ি বাড়ো মা, ছোট মনে বড্ড খিদে পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো স্নান হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমি ভাতটা বাড়ছি। দোয়েল, কি হয়েছে মা? তাড়াতাড়ি একবার এদিকে আয়। হয়েছে বলবে তো। আরে আয় না। দেখ, এগুলো কি করলো মা? কি জানি বাবা, কিছুই তো বুঝতে পারছি না। এইভাবে যে কি ছড়ালো, আরে কুকুর বিড়াল। না মা, এগুলো বিড়ালের কাজ নয়। তার মানে বুঝতে পারলে না মা? এসব কারা করেছে? কিরে ছোটন, বাইরে বসে আছিস, হ্যারিকেন জ্বালিয়েছিস, লাইট জ্বালাসনি কেন? ও, তুই এসে গেছিস? হ্যাঁ মা, আর বলো না, মুদি দোকানে না বড্ড ভিড়, সমস্ত কিছু গোছগাছ করে আনতে না বড্ড দেরি হয়ে গেল গো। তা লাইট জ্বালাওনি কেন? জ্বললে তো জ্বালাবো। মানে? লাইট জ্বলছে না। ও, তাহলে কেটে গেছে বোধহয়। না রে, লাইট না, মনে হচ্ছে লাইনটাই কেটে দিয়ে গেছে। তাছাড়া ফ্যানও চলছে না। কিন্তু আসার সময় আশেপাশের বাড়িতে তো দেখলাম কারেন্ট আছে, আমাদের কি হলো? তাহলে মনে হয় ওরা আমাদের লাইনটা কেটে দিয়ে গেছে। আর তোর ভাসুরকে দেখলাম মিটার ঘরের সামনে কি যেন একটা করছে। উফ, ভগবান।
এই লাইন জুড়ছিস? জোর, আমি আবার কাটবো। ও, লাইনটা তাহলে আপনি কেটেছেন তাই তো? হ্যাঁ কেটেছি, কি হয়েছে তাতে? কেন এই ইলেকট্রিকের লাইনটা আপনার কি জ্বালা ধরালো? আরে তোমাদের দেখলেই তো আমার এমনি জ্বালা ধরে যায়। ঠিক আছে ঠিক আছে, তোমরা জ্বালাও, এক কাজ করো না, ওই আমাদের যত ইলেকট্রিক পড়ছে তার বিলগুলো সব দিয়ে দাও, তাহলে কিছু বলবো না। কেন আপনার ইলেকট্রিকের লাইনের খরচা আমরা দিতে যাব কেন? দেবে দেবে, তার কারণ আমাদের বাপের সম্পত্তি তুমি ভোগ করছো, তার দাম দিতে হবে না? হ্যাঁ, মগের মূল্যটা কি? আপনি লাইট জ্বালাবেন, হাওয়া খাবেন, আর আমার বোন আপনার সব পয়সা দেবে। দেবে দেবে, আরো অনেক কিছু দেবে। হ্যাঁ ছাড় দাদা, এদের সাথে কথা বলে মুখ নষ্ট করিস না, সমস্ত জানোয়ার এক একটা। এই এই একদম মুখ খারাপ করবে না, তাহলে টুটি ছিঁড়ে নেবো। হ্যাঁ, মারুন না দেখি আপনার কত সাহস। দেশে কি আইন কানুন নেই? আইন দেখাচ্ছে? এই আইনের ভয় আমাকে দেখাস না, তোর বোনকে বরং সাবধান কর, বুঝেছিস? নাহলে কোন দিন এসে দেখবি তোর বোন ভাগনা ভাগ্নি সব মায়ের ভোগে চলে গেছে। দাদা হয়ে গেছে। কত? 100 টাকা। নে নে, আবার তো তোকে আসতে হবে, কারণ আমি কাটবো আর তুই জুড়বি। আজব লোক মাইরি। দেখুন, অনেক হয়েছে, আর নয়। এবার যদি আপনি আবার লাইন কাটেন, আমার বোনের উপর অত্যাচার করেন, তার ফল কিন্তু ভালো হবে না, আপনাকে বলে দিলাম। কি করবি? কি করবি তুই? পঞ্চায়েতে যাব, যা করবার তারা করবে। পঞ্চায়েত দেখাচ্ছে আমার? যা যা পঞ্চায়েতে যা, আমিও দেখবো তোর বোন এখানে টিকে থাকে কি করে। দাদা বোন, ভাবিস না কিছু, এবার একটা ব্যবস্থা ওকে করতেই হবে। এবার ওরা টাকা দিতে পারে না বিলের, হঠাৎ করে একদিন এসে বলছে যে সমস্ত বিলের পয়সা তুমি দাও, নাহলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কারেন্ট হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল, লাইন কেটে দিয়েছিল, প্রচুর কষ্টের মধ্যে ছিল, গায়ে পুরো ডিমি ডিমি সব ঘা হয়ে গেছিল, এত কষ্টের মধ্যে ছিল বাচ্চাগুলো। যখন লাইনটা লাগিয়ে দিয়েছিলাম তখন ওরা এসে বলছে তোমাকে লাইনটা লাগিয়ে আমরা কাট কেটে দেবো। দুদিন পরেই গিয়ে কেটে দিয়েছে, আবার ফের গেছি, ফের একটা ইলেকট্রিকের মিস্ত্রিকে নিয়ে গিয়ে ফের লাগিয়ে দিয়েছে। পঞ্চায়েতের মেম্বার যারা আছেন, প্রতিনিধি প্রধান, তারা থেকে সেখানে সুষ্ঠু বিচার করে দেন তার কতটুকু অংশ কতটুকু ব্যবহার করবে। কিন্তু এই অপরাধীরা, তার ভাসুর এবং ভাসুরের স্ত্রী যারা, তারা তাকে ওখানে না রেখে সম্পত্তি গ্রাস করবার মানসিকতা নিয়ে আবার অত্যাচার শুরু করে। একসময় বাধ্য হয়ে দোয়েলের দাদা এই সমস্ত বিষয়ে গ্রাম পঞ্চায়েতকে জানায়। গ্রাম পঞ্চায়েত দোয়েলের পক্ষেই সিদ্ধান্ত নেয় এবং তার শ্বশুরবাড়ির লোকজনদের সাবধান করে দেয়। এই সিদ্ধান্তে দোয়েলের পরিবার একটু স্বস্তি পায়, ভাবে যে দোয়েল এবার হয়তো শান্তিতে থাকতে পারবে। কিন্তু ফল হলো উল্টো। সবকিছু বদলে গেল 30শে জুলাই 2014-এ। হ্যালো, কে বলছেন বলুন? রাত্রি 8টার সময় ফোন করেছে, আমি দাদা কালকে যাবো দিদির বাড়ি গিয়ে 1 মাস থাকবো, 1 মাস পরে থাকবো। আমি ঠিক আছে চলে আসবি, আমি তাহলে তোকে গাড়ি করে দিয়ে চলে আসবো। তারপরে রাত্রি সকালবেলা খবর দিতে এসেছে তোমার বোন বিষ খেয়ে পড়ে আছে ঘরে। আমি কেন বিষ খাবে, কিসের জন্য বিষ খাবে? রাত্রি আমার সাথে ফোন করেছে, কথা বলেছে দিদির বাড়ি গিয়ে 15 দিন থাকবে। যখনই হয়তো দাদারা যেত, যে বলতো আমাদের বাড়ি বাড়ি ব্যাপার যাকে ঠিক হয়ে যাবে, এটা বলতো। বলার পরে যে ওরা একবারে এরকম করবে আমরা ভাবতে পারিনি। হঠাৎ এবার যে মেরেছে সেই এসে বলছে দেখবো আসো বিষ খেয়েছে, অথচ আমরা সঙ্গে সঙ্গে গিয়ে দেখছি কিছুই হয়নি, যারা জানা ঘুমাচ্ছে। যে একটা মানুষ বিষ খেলে সে তার মুখটি আলাদা ছটকা ছটকি করবে আর করবে, কিচ্ছু করে না। এরপর খবর দেওয়া হয় সিঙ্গুর থানায়। দোয়েলের ভাসুর, দেওর এবং তার জায়দের নামে অভিযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর তার জায়রা এবং তার ভাসুর বেপাত্তা হয়ে যায়। দোয়েলের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয় ও তার দেওরকে গ্রেপ্তার করা হয়। দোয়েলের 2 ছেলে মেয়েকে তার ভাই নিজের কাছে এনে রাখে। সকলে ভেবেছিল যে মায়ের মৃত্যুতে ছোটন একেবারে শুকে পাথর হয়ে গেছে, তাই সকলে মিলে যথাসাধ্য চেষ্টা করছে তাকে স্বাভাবিক করার জন্য। ছোটন,
ও ছোটন, নে বাবা একটু খেয়ে নে। সারাটা দিন তো মুখে কিছু দিসনি, নে একটু খেয়ে নে বাবা। দেখি কি রে, মায়ের জন্য কষ্ট হচ্ছে? কি করবি বল, সবই তো নিয়তি বল। আমি তো মাত্র দুদিনের জন্য তোদের ছেড়ে চলে গিয়েছিলাম, এর মধ্যে যে কি হলো আমার মেয়েটা। মা, 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 কি হলো? তুমি আবারও কান্নাকাটি করছো? তোমাকে কতবার বলেছি ওর সামনে তুমি একদম কান্নাকাটি করবে না। কি করব বল, বুকটা যে আমার ফেটে যাচ্ছে রে। ছোটন, ছোটন, এ ছোটন। মা বিষ খাইনি। কি? হ্যাঁ, জ্যাঠা জেঠিমা কাকু কাকিমা সবাই মিলে মাকে মেরে ফেললো। তুই দেখেছিস? হ্যাঁ আমি দেখেছি। বল বল বল, কি দেখেছিস তুই? আমি যখন ওই বোনের পাশে ঘুমিয়েছিলাম তখন হঠাৎ জেঠুর চিৎকার শুনে আমি ধরপড় করে খাটে উঠে বসি। কি রে, এই তোদের এত সাহস আমাদের নামে ওই পঞ্চায়েতে নালিশ করেছিস? হ্যাঁ, যা করেছি বেশ করেছি, বেশি বাড়াবাড়ি করলে আবার করব। ওই তোকে কিন্তু আমি শেষবারের মতন বলছি, সব ছেড়ে রেখে এখান থেকে চলে যা। না যাব না, মরে গেলেও যাব না। ও তোর খুব মরবার শখ হয়েছে না? কি গো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? না ওর শখটা মেটাও। ধর এই ছাড়ো ছাড়ো বলছি, আমি না চিৎকার করব। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। আর একটা কথা বললে না তোকে আর তোর বোনকে গলা টিপে মেরে ফেলবো। একদম চুপ। জোরে চাপ। কাকি জেঠু বড়মা বালিশ চাপা দিয়া, কাকা বালিশ চাপা দিয়ে, আর জেঠু জ্যাঠা পা ধরা, হাত পা ধরা আছে। মরে পড়ে আছে, বলছে মা মাম খাবো, মা মাম খাবো। বলে ওর মা মায়ের দুধ খাচ্ছে। মেয়েটাই জানে না যে আমার মা মারা গেছে। ছেলেটা জানে মা মারা গেছে, কিন্তু মেয়েটা জানে না। তারপর ঘরে সোনা ছিল, ওর গলায় ছিল, হাতে ছিল, বহিনপত্র অনেক সোনার জিনিস ছিল, সব নিয়ে নিয়েছে। আমরা গিয়ে দেখছি বিছানা তুলে হাঁটকাচ্ছে ওর জাগুলো। আমার ছেলে বাইরে থাকে, সেখান থেকে আমার ছেলে 5,000 10,000 করে টাকা পাঠাচ্ছে, ইলেকট্রিকের বিল দিত। বোন ফোন চেয়েছে, ফোন করার জন্য বোন দিদিকে ফোন করবে, তার জন্য আমার ছেলে ফোনও কিনে দিয়েছে। আমার স্বামী শিয়াকালায় বাজারে এসে 1,500 2,000 করে টাকা দিয়ে গেছে, আমার বোন এসে নিয়ে গেছে। তার যায় ছেলেরাও জানে, গাড়ি করে এসে নিয়ে যেত। এত কিছু আমরা সবাই মিলে সাহায্য করেছি, তার সত্ত্বেও কেন মারবে? তাদের সুবিধা অসুবিধা হতো যদি আমাদের বলতে পারতো তো। ছোটনের বয়ানের উপর ভিত্তি করে পুলিশ গ্রেপ্তার করে দোয়েলের ভাসুর, দেওর এবং তার জায়েদের। পোস্টমর্টম রিপোর্টে কিন্তু ক্লিয়ার বলা হয়নি যে সে সুইসাইড করেছে। হোমিসাইডাল নেচার এটা কিন্তু উল্লেখ করা হয়েছিল, যার জন্য তার ভিসেরা এফএসএলে পাঠানো হয়েছিল। এফএসএলের ফাইনাল রিপোর্ট এসছে, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে না, তার স্টোমাকে কোনো রকম বিষ পাওয়া যায়নি, এটা সুইসাইডাল নেচার নয়, এটা হোমিসাইডাল। শুধু তাই নয়, এর মাঝে এই দোলন মালিকের ছেলে তিনি চন্দননগর কোর্টে এসে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বগতোক্তি, মানে যেটা আমরা 164 বলি, সেটা সে দেয় এবং তাতে পরিষ্কার বলে যে আমার মাকে আমার জ্যাঠামশাইরা, আমার জেঠিমারা বালিশ দিয়ে মুখে টিপে মেরে দিচ্ছিল। আমি চিৎকার করে বলতে গেলে আমাকে ভয় দেখায় এবং বলে এই কথা বাইরে বললে আর কিছু শব্দ করলে তোকে পর্যন্ত মেরে দেবো, আমি ভয়ে কিছু বলতে পারিনি। যার জন্য এই আসামিদের বিরুদ্ধে 498A, 302 এবং 34 আইপিসির মোকদ্দমা করা হয়েছে। মামলা এখন আন্ডার ট্রায়াল। ময়নাতদন্তে উঠে আসে যে দোয়েলের মৃত্যু শ্বাসরোধেই হয়েছে, বিষে নয়। এছাড়া গ্রামবাসীদের বয়ানে জানতে পারে যে দোয়েলের শ্বশুরবাড়ির লোকজনেরা কি উদ্দেশ্যে দোয়েলকে মেরেছে। আমরা চাইছি ওর শাস্তি হোক, ওদের সারা জীবন যাবজ্জীবন জেল হোক, ওদের ওর মৃত্যুদণ্ড হলে আরো ভালো। আমরা শাস্তি চাই যেন ওদের সারা জীবন জেল হোক, যেমন আমার মেয়ে যেমন করেছে ও আমরা শাস্তি চাইছি। লোভ আর অন্যায় মানুষের জীবনে কখনোই ভালো কিছু ঘটায় না, আর আজকের এই ঘটনা তার একটি উদাহরণ। মানুষ নিজের স্বার্থের জন্য কতটা যে নিচে নামতে পারে, কতটা হিংস্র হতে পারে,
2014 সালে সিঙ্গুরের বলরামবাটির এই ঘটনা তার একটি জল জ্যান্ত উদাহরণ। তাই সাবধান, সামান্য স্বার্থের জন্য কোনো অন্যায় বা বেআইনি পদক্ষেপ নেওয়ার আগে একবার ভাবুন, তা না হলে তার পরিণাম আপনার পক্ষে সুখকর হবে না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।